আবারও স্বাগত জানাচ্ছি মুক্ত বাক্যে বিনিয়োগের বাস্তবতা নিয়ে আলোচনা একেবারে শেষের দিকে এসেছি। আমি যেতে চাই ডক্টর আহসান এইচ মানসুর আপনার কাছে। সেটি হচ্ছে যে এই বিরতিতে আমরা একটা আলোচনা করছিলাম, সেটা খুব ভালো আলোচনা। আমরা অনেক সময় দর্শকদেরকে বিরতির আলোচনাগুলো যদি দেখাতে পারতাম ব্রেক ছাড়া, তাহলে আমরা আরো অনেক ভালো আলোচনা দিতে পারতাম। সেটি হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর একটা ভূমিকা থাকা উচিত, এবং আমাদের দেশে ব্যাংকগুলো যে ওভারঅল যে পরিস্থিতি রয়েছে সেটি কি কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে কিনা? দেখুন, বা ওভারঅল যে পরিস্থিতি, গ্রহণযোগ্যতা আছে ইন্টারন্যাশনাল, আমাদের সার্বিক আর্থিক খাতে খুবই দুর্বল। তাদের মধ্যে ব্যাংকগুলো আপেক্ষিকভাবে ভালো। আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টরের কথা ধরি, সেখানে সত্যি সত্যি সবচেয়ে দুর্বল অবস্থা। আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে। স্টক মার্কেটের অবস্থা তো আমরা জানি। এখন ভরসা হলো ব্যাংকের উপর, যেখান থেকে কিছুটা হলেও কাজ চলছে। কিন্তু ব্যাংকগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের গুণগত মান, লেন্ডিং এর গুণগত মান as measured by rate of return on assets, return on equity, তারপরে স্প্রেড অন ডিপোজিট এন্ড লেন্ডিং রেট, এগুলো সূচকগুলো যদি আমরা মাপি, সবগুলি খারাপের দিকে যাচ্ছে 2011 সালের পর থেকে। এই যে খারাপের দিকে যাচ্ছে, স্টেট ওন ব্যাংকগুলোতে খারাপ লোনের পরিমাণ হচ্ছে 35%-রও বেশি। এটা আন্ডারস্টেটমেন্ট, কারণ আসলে সব যদি সঠিকভাবে মাপা হয় হয়তো 50-60% বেশি হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তার কি ইতিমধ্যে 6,000 কোটি টাকা এখানে ঢালা হয়েছে সরকার থেকে গত 2-3 বছরে, তারপরেও এই অবস্থা। এখন যদি আমরা বেসরকারি খাতের ব্যাংকগুলোতে দেখি, সেখানেও আমরা দেখতে পারি যে এখানে 6% উপরে স্প্রেড বিরাজ করছে। 6% স্প্রেড কেন হবে? দুনিয়া জোড়া হচ্ছে 2-3%। আমরা কেন এই যে এক্সেস বার্ডেনটা অন বিকজ দ্য ইনএফিসিয়েন্সি অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই এক্সেস বার্ডেনটা আমাদের সাধারণ বড়োয়ারদের উপর চেপে বসে, যে কারণে বাংলাদেশের লেন্ডিং রেটটা হচ্ছে 12%, পৃথিবীর অন্য জায়গায় হচ্ছে 7%, 8%, 6%, 5%। এই ডিফারেন্সটা আমাদেরকে বহন করার মতো সক্ষমতা কতদিন থাকবে? ক্রমশ এটা আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। আমি মনে করি যে আমাদের যারা ম্যানেজার অফ আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে, আর্থিক খাতে যারা ম্যানেজমেন্টে আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলি, বাংলাদেশ ব্যাংক বলি, তাদের দায়িত্ব হচ্ছে যে তাদের নিজ নিজ কথা বলছেন যে এলসি গুলো যদি এখান থেকে ক্লিয়ার করে অন্য বাইরের অন্য দেশে এগুলো, আমাদের ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে যে কোনো রেটিং, ইন্টারন্যাশনাল রেটিং, বাজেলের স্ট্যান্ডার্ড গুলো আমরা মিট করতে পারছি না, বাজেল 3-তেও। ফলে যেটা হয়, আমাদের এলসির গ্যারান্টি অন্য কোনো দেশে সেটা অ্যাকসেপ্টেবল না, ফলে এটাকে কাউন্টার গ্যারান্টি করাতে হয়। ফলে অযথা আমাদের যারা এক্সপোর্টার এবং ইম্পোর্ট, তাদেরকে এক্সট্রা টাকা গুনতে হচ্ছে, এটার জন্য এক্সট্রা 3-4% পর্যন্ত দিতে হয়। আমাদের যদি শিপ বিল্ডিং এর কথা বলছিলেন এক ভদ্রলোক, শিপ বিল্ডিং এর যে লং টার্ম এলসি লাগে, একটা শিপের অর্ডার পাওয়ার থেকে শুরু করে ডেলিভারি ডেট পর্যন্ত পুরোটাই কিন্তু একটা এলসিতে কাভার থাকে, কারণ এটা একটা অর্ডার, এটা ডেলিভারি করতে হবে। এই লং টার্ম এলসি বিদেশিরা বাংলাদেশি ব্যাংকের দেওয়া এলসি গ্রহণ করবে না। আমাদেরকে জার্মান এলসি নিতে হবে, নেদারল্যান্ডসের এলসি নিতে হবে, ডাচ এলসি নিতে হবে। এইগুলো আমাদের জন্য কিন্তু কষ্ট, এবং এটা মূল কারণ হচ্ছে ব্যাংকিং খাতে দুর্বলতা। এই দুর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, এটা একটা খরচ শুধু। সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্টের যে দুর্বলতা, আমাদের যে গভর্নেন্স প্রবলেম আছে, রাজনৈতিক হস্তক্ষেপ অন্যান্য কারণে, সব মিলিয়ে যে বার্ডেনটা হচ্ছে, সেটা অন্তত পক্ষে 3-4% এডিশনাল কস্ট অন বরোয়ার হচ্ছে। এটা থেকে কি মুক্তির পথ নেই কোনো? মুক্তির পথ করা যেতে পারে। প্রথমে আরেকটা কথা বলে নিই, আমি একটু যোগ করে নিই। যেটা আপনি বললেন যে এই ডিলিংকুয়েন্সি বেড়েছে, যেটা ক্লাসিফাইড লোনের কথা 2011 সাল থেকে না, ক্লাসিফাইড লোনটা অ্যাকচুয়ালি বেড়েছে। আমার এক্সপিরিয়েন্স, বিকজ I had the opportunity to work as the Deputy Secretary Policy in the Banking Division of the Ministry of Finance. এইটা বেড়েছে আপনার around 90s, এই 89-87 থেকে শুরু হলো। শুরু হওয়ার পরে 90-তে এসে রূপালী ব্যাংক ওয়াজ অন দি ভার্জ অফ কোলাপস। হ্যাঁ, আমার মনে আছে রূপালী ব্যাংক সেই বছর রিক্যাপিটালাইজ করা হলো। তো সুতরাং ওইখান থেকে, আর ডিলিংকুয়েন্সিটা হচ্ছে কি, যে কালচার ডিলিংকুয়েন্সি একটা হচ্ছে সংক্রামক ব্যাধির মতন। আপনি যদি ব্যাংকের টাকা নিয়ে না দিয়ে যদি আপনি পার পেয়ে বহাল তবিয়তে থাকতে পারেন, তাহলে আমার একটা শখ জাগবে যে কোনো ভাবে ব্যাংকে গিয়ে আর একটা টাকা নিয়ে না দেওয়া। ডিলিংকুয়েন্সি হচ্ছে একটা রোগের মতন। আমাদের এখানে যেটা করা হচ্ছে
যে ভুল করে, আমার ধারণা এটা ভুল করে, ভুল নীতির কারণে আমরা ওই গ্যালব্রিয়েথের একটা আছে অ্যাকোমোডেশন অফ প্রপার্টি, আপনি বইটা নিশ্চয়ই পড়ছেন, অ্যাকোমোডেশন অফ প্রপার্টি, মানে দারিদ্র তুমি আমরে করেছো মহান, এরকম কথা বলার মতো আর কি। সেটা হলো যে ডিলিংকুয়েন্ট বড়োয়ার সে ইন্টারেস্ট রিলিফ পায়, আর যে রেগুলার পে করতেছে সে কখনো রিলিফ পায় না। বিদেশে হচ্ছে এটা উল্টো, যে রেগুলার আপনাকে ব্যাংকের টাকা পে করে সে বছরের শেষে ডিসকাউন্ট পায়, বছরের শেষে ডিসকাউন্ট পায়, আর যে ফেল করতেছে সে পেনালাইজড হয়, পেনালাইজড হয়। আমাদের এখানে উল্টো, আপনি 2 বছর 3 বছর কোন রকমের ব্যাংকের টাকা না দিতে পারলে আপনার ইন্টারেস্ট জমা বলে আমার ইন্টারেস্টটা মাফ করে দাও বলে 10% জমা দাও, আমাদের ক্রেডিট হিস্ট্রি 10% জমা দাও। ফলে আমার মনে হয় যে দিস পলিসি হ্যাজ ক্রিয়েটেড এ কালচার অফ ডিফল্কেশন, এখান থেকে আমাদের চলে আসতে হবে। আর আরেকটা জিনিস সেটা হলো যে আপনার যদি মানে হাতে রোগ হয় তাহলে এটাতে প্রলেপ দেওয়া যায়, পায়ে হলে কোন রকম করা যায়, আপনার যদি হৃদে রোগ হয় তাহলে কিন্তু ওই যে ওপেন হার্ট সার্জারি করা লাগে। আপনার এই ডিলিংকুয়েন্সি থেকে যদি ফেরত আসতে চান, বহু আগে আমি একটা সাজেশন দিয়েছিলাম, আমি আবার দিতে চাই। সেটা হলো 2টা প্রসেস আছে অর্থনীতিতে, ব্যাংকিং এও। সেটা হচ্ছে আপনি গ্র্যাজুয়ালি যেতে পারেন, আর একটা হলো একদম কুইক, মানে যেটাকে কোল্ড টার্কি একটা মেথড আছে। আপনি কিচ্ছু লাগবে না, আপনি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট ট্রাস্ট জাতীয় করেন জাপানের মতন অ্যাসেট ম্যানেজার, একদিনের ভিতরে বলেন যারা ডিলিংকুয়েন্ট তাকে সকল অ্যাসেট হ্যাজ বিন ব্যাংকের থেকে সরায় ব্যাংকগুলিকে ক্লিন করে দেন, এবং অ্যাসেট ম্যানেজমেন্ট ট্রাস্টে সেটা নিয়োজিত হলো। অ্যাসেট ম্যানেজমেন্ট ট্রাস্ট দরকার হলে যদি কোনোটাকে ফিজিবল মনে করে ওটাকে আবার রিস্ট্রাকচার করে কারো কাছে বেচে দিবে, অথবা তার সাথে আলাদা কন্ট্রাক্ট করবে, সে টাকাটাকে দিবে কি দিবে না, আর যেটা হবে না সেটা বিক্রি করে দেবে, বাড়ি হোক গাড়ি হোক জমি হোক সেটা হোক বিক্রি করে দেবে। দ্যাটস দি রেসপন্সিবিলিটি অফ দি অ্যাসেট ম্যানেজমেন্ট। কিন্তু আবার এই অ্যাসেট ম্যানেজমেন্ট ট্রাস্টে আপনি যে লোকগুলো দ্বারা চালাবেন সেখানে আহসান মঞ্জুর সাহেবদের মতো লোকদের নিতে হবে যারা নীতির প্রশ্নে আপোষ করবে না, বুঝলেন, এরকম লোক দ্বারা এটা করতে হবে। সুতরাং এটা আপনি করতে পারেন 1 মাসের ভিতরে। এখন বলবেন যে কত কোটি টাকা লাগবে, যে ব্যাংকের 100 কোটি টাকা ডিলিংকুয়েন্স আছে, আমি তো 10 টাকায় কিনবো, 10 টাকায় কিনবো, আমার যারা অ্যাসেসার থাকবে তারা বলবো ওর ভ্যালু 10 টাকা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ওই 10 টাকা দেবে। সুতরাং আমার বাজেটে একটা প্রত্যেক বছর গ্র্যাজুয়ালি আপনি প্রভিশন করেন, আইন করে দেন যে আমি এটাকে তুলে নিয়ে আসবো, আপনি দেখবেন ডিলিংকুয়েন্সি কমে যাবে। আর আরেকটা জিনিস উনি কঠিন সত্য কথা বলেছেন, সেটা হলো একেবারেই সময় শেষ। হ্যাঁ, একেবারেই সময় শেষ। আমাদের ফাইন্যান্সিয়ালে যেহেতু আমাদের প্রাইমারি ইকুইটি যোগান দেওয়ার মতো ভালো ইনস্টিটিউশন এবং ক্যাপিটাল মার্কেট আমরা ডেভেলপ করতে পারিনি, আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোই ইনভেস্টমেন্ট ফান্ডটা জোগাড় দিচ্ছে। কিন্তু এখানে আপনার যদি এত বড় স্প্রেড এবং এই পরিমাণ হাই ইন্টারেস্টটা থাকে তাহলে কি পরিমাণ প্রফিট করলে ইন্ডাস্ট্রিগুলো ফিজিবল হবে? তো সুতরাং সে আজকের কম্পিটিশনের যুগে ওই পরিমাণ প্রফিট করাও আসলে ইনভেস্টরদের পক্ষে সম্ভব হয় না। আর বিদেশিরা যারা আমাদের এখানে আসবে তারা আমার দেশে যদি ডোমেস্টিক মার্কেট থেকে ওয়ার্কিং ক্যাপিটাল রেইজ না করতে পারে তাহলে অনেক বিদেশি ইনভেস্টররা ডক্টর মুজিবুর রহমান, ডক্টর আহসান এইচ মনসুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা ভালো কথা বলছিলাম, সে কথাটা আমি রিপিট করতে চাই, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই, কারণ এখান থেকে শিখলাম যেটা সেটা হচ্ছে ডিসকানেক্টকে কানেক্ট করতে হবে, এটা একটা বড় জিনিস। আর আপনি যেটা বলছেন সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা আছে, বিনিয়োগের ব্যাপক ভবিষ্যৎ আছে, বিনিয়োগ করতে মানুষ চায়, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে এবং সেজন্য দরকার যেমন রাজনৈতিক যে উদ্যোগটা এই মুহূর্তে রয়েছে সেই উদ্যোগটাকে বিউরোক্রেসির ভেতর দিয়ে ক্যারি করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। আমাদের সরকার সেই উদ্যোগটা আবার নেবেন এবং বিউরোক্রেসি সেভাবে প্রস্তুত হবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। কারণ এই বিনিয়োগ আমরা নিতে না পারলে বা ক্যারি করতে না পারলে যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই সেটা করা হয়তো সম্ভব হবে না। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।